নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ২০, কলমের ইমিতাকর। সকাল থেকে ৫বার অন্বেষণকে ফোন করেছে ঋতু, কিন্তু প্রতিবার সে কেটে দিয়েছে। গত ৩ দিন ধরে অন্বেষণ হঠাৎই এমন অদ্ভুত ব্যবহার করছে। একবার যা কথা হয়েছে তা নেহাতি উত্তাপহীন কেজো কথা, একটা বাড়তি কথা নয়। এদিকে ওদের বিয়ের আর ১৫ দিনও বাকি নেই। ঋতুর বাড়িতে জোর তোড়জোড় চলছে। আজ সারাদিন মা আর দিদির সাথে ঋতু কেনাকাটা করেছে। তার মধ্যেই বারবার ফোন করেছে, কিন্তু একবারও কল ব্যাক করলো না। ঋতু বুঝতে পারে তার দিদি কিছু একটা সন্দেহ করছে। তাই মনের মধ্যে ভাবনার ঝড় উঠলেও ঋতু যতটা সম্ভব সংযত থেকেছে। অন্বেষণের পরিবর্তনের ব্যাপারটা এই মুহূর্তে বাড়িতে বলতে চায়নি সে। সবার আগে কারণটা তার নিজের জানা দরকার। বাড়ি ফিরেই দিদি বলল, হ্যাঁ রে ঋতু, অন্বেষণ তো একবারও ফোন করলো না। অফিসে কি খুব চাপ চলছে? একবার ফোন কর না। এখন যদি আসতে পারতো, তোর জামাইবাবু তো অফিস থেকে বেরিয়ে পড়েছে, 4জনে বেশ জমাটে আড্ডা হতো। ঋতু কি বলবে ভাবছে। ঠিক এই সময় মা বলল, না না, এখন অন্বেষণের আসার দরকার নেই। পাড়ায় পাড়ায় বিয়ের কার্ড বিলি হয়ে গেছে, সবাই একেবারে নতুন বর দেখবে। দিদির ধৈর্যচ্যুতি ঘটল। উফ মা, তোমরা পারো বটে। অন্বেষণকে দেখতে এ পাড়ার কোনো লোকটার বাকি আছে? তা হোক, তবু বিয়ে যখন ঠিক হয়ে গেছে, না আসাটাই ভালো। মা দিদির এসব কথা ঋতুর ভালো লাগছে না। মাথার ভেতরটা তোলপাড় হচ্ছে। আজ তাকে প্রকৃত কারণটা জানতেই হবে। দিদি, আমি ঘরে যাচ্ছি রে, মাথাটা খুব ব্যথা করছে, একটু শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। যাহ, ভাবলাম আজকে শাড়িগুলো তুই আমি আরেকবার দেখব। আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নে। নিজের ঘরে এসে অন্বেষণকে ফোন করলো ঋতু। এবার একেবারে সুইচ অফ। মাথায় আকাশ ভেঙে পড়ল ঋতুর। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বেজে গেছে। এখন বেরিয়ে অন্বেষণদের বাড়ি যাওয়াটা ভালো দেখায় না। ভাবলো ওর মাকে ফোন করলে কেমন হয়। আন্টি নিশ্চয়ই কিছুটা বলতে পারবে। ফোন করলো ঋতু। আন্টি, অনি বাড়ি ফিরেছে? হ্যাঁ ফিরেছে। অন্বেষণের মায়ের গলাটা বেশ ভারী লাগলো ঋতুর। সেই চেনা আন্তরিকতাও উধাও। ঋতুর কেমন ভয় ভয় করলো। সে কি নিজের অজান্তে কোনো অন্যায় করে ফেলেছে? তাই কি মা ছেলে তার উপর বিরক্ত? অনির কি হয়েছে আন্টি? কেন আমার ফোন ধরছে না? সেটা তো তোমার জানার কথা। গত 3 দিন অনি ঘরে বসে আছে, অফিস যাচ্ছে না। ঋতুর কথা বলার ক্ষমতা নেই। চিন্তার একটা জমাট মেঘ মাথার ওপর ঘিরে ধরেছে। শুধু বলল, কাল সকালে তোমাদের বাড়ি যাব, কিন্তু অন্বেষণকে কিছু বলো না প্লিজ। আচ্ছা তাই হবে। সেই রাতে খুব কষ্ট করে ঋতু নিজেকে নিয়ন্ত্রণ করেছিল। দিদি, জামাইবাবু, বাবা মা কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। পরদিন সকালে কিছু বিশেষ কাজ আছে বলে বেরিয়ে পড়ল। বেল বাজলে অন্বেষণের মা দরজা খোলেন। মুখটা থমথমে, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। এসো ঋতু, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আন্টি, আনি বাড়িতে আছে তো? হ্যাঁ আছে, ওর ঘরে, যাও। ঋতুর বুকের ভেতরটা ছলাৎ করে উঠল। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। যাই হোক, দরজা খুলে ঘরে ঢুকল সে। দেখল ঘর অন্ধকার, পর্দা টানা। বিছানায় চিত হয়ে শুয়ে আছে অন্বেষণ। ঋতুর পায়ের শব্দ মনে হয় টের পায়নি। একভাবে শুয়ে থাকলো। ঋতু বিছানায় বসে অন্বেষণের হাতে হাত রাখে। কে? ধর্মড়িয়ে উঠে বসল অন্বেষণ। অনি, আমি। কি হয়েছে, ঘুমিয়ে পড়েছিলে? এখানে কেন এসেছ? ঋতুর গলায় অভিমান জড়ো হয়। কেন এসেছি বুঝতে পারছো না? কাল কতবার ফোন করলাম, একবারও কল ব্যাক করলে না। অন্বেষণ যেন সব কথা শুনতে পেল না। উঠে পড়ল, বিছানা ছেড়ে জানালার কাছে গিয়ে পর্দা সরালো। তারপর খুব সাধারণ গলায় বলল, আমায় ভুলে যাও ঋতু, এ বিয়ে হচ্ছে না। এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায় ঋতুর। ও, সব সিদ্ধান্ত তোমার একার? তুমি যা বলবে তাই হবে বুঝি? আমার মতামতের কোনো দাম নেই? কি হয়েছে সেটা আগে বলো, তারপর বিয়ের প্রশ্ন। আমার কিছু হয়নি, কিন্তু বিয়েটা এই মুহূর্তে করা সম্ভব না। তার মানে? কাঠ বিলি হয়ে গেছে, এখন এই কথা বলছো, তোমাকে কারণটা বলতেই হবে। অন্বেষণ ধপ করে বিছানায় বসে পড়ল। মাথাটা নিচু করে কপালে হাত রাখল। ঋতু নিজেকে সামলাতে থাকে। না, মাথা গরম করলে কোনো সমস্যার সমাধান হবে না। অনির সমস্যাটা জানতেই হবে। এতদিনের এত স্বপ্ন সব মিথ্যে হয়ে যাবে?
সবই তো ঠিক চলছিল। মাত্র 10 দিন আগে অনেক বড় একটা প্রমোশন হয়েছে, মাইনে প্রায় ডবল হয়েছে। সবচেয়ে বড় কথা, কলকাতার অফিসে একমাত্র ওর প্রমোশন হয়েছে। কত খুশি ছিল সেদিনও। অফিস থেকে খবরটা সবার প্রথম ঋতুকে দিয়েছিল। দেখা করার জন্য নাছোড়বান্দা হয়েছিল। নাচের ক্লাসে এক ঘর ছাত্রীদের ছুটি দিয়ে পড়িমড়ি করে ঋতুকে যেতে হয়েছিল। অফিস ছুটির পর পার্ক স্ট্রিটের দামি রেস্তোরাঁয় জনা কয়েক কলিগদের খাইয়ে দিনটা উদযাপন করেছিল অন্বেষণ। ঋতু ছিল সেদিনের মধ্যমণি। অফিসের সকলের সাথে হবু বউকে পরিচয় করিয়ে দিয়েছিল অন্বেষণ। ঋতুর রূপে কথাবার্তায় সবাই মুগ্ধ। সেদিন বাড়ি আসার পর কত রাত অবধি দুজনের কথা হয়েছে। অন্বেষণ বারবার বলেছিল তার জীবনে যা কিছু ভালো হয়েছে সব কিছু ঋতুর জন্য। একটা গোটা রাত আগামী দিনগুলোর স্বপ্নে বিভোর ছিল দুজন। ঠিক তার কয়েকদিন পর থেকে অন্বেষণ আচমকা পাল্টে যেতে থাকে। ঋতুর প্রতি তার আকর্ষণ রাতারাতি যেন উবে গেল। একটিবারও ভালো করে কথা বলেনি। দুদিনের মধ্যে অন্বেষণের এই আকাশপাতাল পরিবর্তনের কারণ ঋতু খুঁজে পায়নি। অন্বেষণের পাশে বসে তার গায়ে হাত রাখল ঋতু। কি হয়েছে অনি? কেন এত কষ্ট পাচ্ছ? ছিটকে উঠে দাঁড়িয়ে পড়ল অন্বেষণ। চিৎকার করে উঠল, কেন এসেছো এখানে? প্লিজ চলে যাও, বললাম তো বিয়েটা হচ্ছে না। ঋতুর এতক্ষণের ধৈর্য অপমান সহ্য করার ক্ষমতা চুরমার হয়ে গেল। সে আরও জোরে চিৎকার করে বলল, কিন্তু কেন? কারণটা তো না জেনে আমি কোথাও যাব না। ঋতু দেখল অন্বেষণের মা এসে দাঁড়িয়েছেন দরজার সামনে, তবু থামল না সে। একইভাবে বলল, কি হলো বলো, আমি শুনতে চাই। কিছুটা যেন সংযত হলো অন্বেষণ। গলা নামিয়ে বলল, শুনলে তোমার ভালো লাগবে না। মানে? চমকে ওঠে ঋতু। বাড়ি যাও, সবাইকে বলে দাও বিয়েটা হচ্ছে না। কারণ না জেনে তো আমি যাব না। অন্বেষণের মা ঘরে ঢোকেন। ঋতুর দিকে তাকিয়ে ছেলেকে বলে, অনি যা বলার বলে দে, সত্যি কারণটা তোকে জানাতে হবে। ও শুনতে চাইলে তোর না বলার কি আছে? ঋতুর কেমন সন্দেহ হয়। মনে হয় অনির মা কারণটা জানেন। অদ্ভুত একটা দোলাচলে ঋতুর দম বন্ধ হয়ে আসে। এখনও কিছুতেই ধরতে পারছে না। জল ছলছল চোখে তাকিয়ে আছে অন্বেষণের দিকে। মাত্র কয়েক মাসের আলাপ, তবুও কত সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেছে দুজনে। এক নাচের অনুষ্ঠানে দুজনে আলাপ হয়েছিল। রবীন্দ্র সদনে ঋতুর একক নৃত্য দেখে মুগ্ধ হয়েছিল অন্বেষণ। পাড়াতুতো দাদার আমন্ত্রণে অন্বেষণ সেদিন সেখানে গিয়েছিল। দাদার 7 বছরের ছোট্ট মেয়েটি ঋতুর ছাত্রী। সেই সূত্রে অনুষ্ঠানের শেষে আলাপ, তারপর ফোন আলাপ, বন্ধুত্ব, ধীরে ধীরে বিয়ের সিদ্ধান্ত। দুই বাড়িতে বিয়ের জন্য তারা ছিল, তাই চোখের নিমেষে সবটা যেন ছবির মতো ঘটে গিয়েছিল। কোথাও কোনো বাধা আসেনি। কিন্তু হঠাৎ কী এমন হলো? ঋতু বাড়ি যাও। অন্বেষণের গলায় ঋতুর ভাবনায় ছেদ পড়ে। অন্বেষণের দিকে তাকিয়ে ঋতুর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তবু মাথা নাড়ল, বুঝিয়ে দিল কারণটা না জেনে সে বাড়ি ফিরবে না। সম্পর্কে স্বচ্ছতা থাকাটা খুব জরুরি। সেটা যখন থাকে না, তখন ঋতুর মনে হলো 10 ফুট গর্তে যেন সে ঢুকে গেল। কি বলছ অনি? সে তো অতীতের কোনো কথা গোপন করেনি। যদিও ঋতুর অতীত জলের মতো স্বচ্ছ। অন্বেষণের আগে তেমনভাবে কেউ আঁচড় কাটেনি তার মনের গভীরে। তাই হয়তো এত অল্প দিনে এত ভালোবেসেছে অন্বেষণকে। কি বললে? স্বচ্ছতা? তোমার হঠাৎ কেন মনে হলো সেটা আমাদের মধ্যে নেই? না, নেই। তুমি আমায় ঠকিয়েছ। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, তোমার প্রতিটা কথা বিশ্বাস করেছিলাম। ঋতুর কিচ্ছু মাথায় ঢুকলো না। এত বড় অপবাদ কেন দিচ্ছে অন্বেষণ? কি প্রমাণ সে পেয়েছে? ঋতু বয়স আন্দাজে বরাবরই শান্ত ও বুদ্ধিমতী। বুঝলো ঠান্ডা মাথায় সবটা শুনতে হবে। তাকিয়ে দেখে নিল চারপাশে কেউ আছে কিনা। দেখলো অন্বেষণের মা ঘরে নেই। কখন চলে গেছে ঋতু খেয়াল করেনি। অন্বেষণের দিকে সোজাসুজি তাকালো ঋতু, তারপর হাতটা বাড়িয়ে দিল। কই দেখাও, কি প্রমাণ আছে? একটু ইতস্তত করল অন্বেষণ। সায়নদীপ কে? কোনোদিন তো বলনি আমায়। তার সাথে এখনও ঘোরাঘুরি করছো, অথচ ভাবছো আমাকে বিয়ে করবে। সায়নদীপ নামটা শুনেই শিউরে উঠল ঋতু। এক ঝটকায় 10 বছর পিছনে কলেজের দিনে ফিরে যায়। এক মাথা চুল, খোঁচা খোঁচা দাড়ির ভাঙাচোরা একটা ভয়ঙ্কর মুখ মনে পড়ল।
কলেজের প্রথম দিন যে অত্যন্ত অভদ্রের মতো তাকে ধাক্কা দিয়েছিল, ঋতু কিছু বলতে গিয়েও বলতে পারেনি। ছেলেটার চোখ দুটো কেমন যেন লোভে চকচক করছিল। গা গুলি উঠেছিল ঋতুর। জানতে পারল থার্ড ইয়ারের এই ছেলেটা কলেজের ত্রাস। নাম সায়নদীপ সরকার, ব্যবসায়ী বাবার বখাটে ছেলে। প্রফেসররা পর্যন্ত তাকে সামঝে চলতেন। পুরো কলেজে মারপিট, ঝামেলা, পলিটিক্স, ইউনিয়ন, ইফটিজিং সব কিছুতেই কেবল একটিই নাম। প্রথম দিন থেকে অজান্তেই ঋতু সায়নদীপের শিকার হয়ে পড়ল। হিংস্র নেকড়ের ওপর ঋতুর ওপর তার তীক্ষ্ণ দৃষ্টি পড়েছিল। একটা বছর আঘাতে আঘাতে চুরমার হয়ে গিয়েছিল ঋতু। আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়েছিল। খুব কম কলেজে যেত, বাড়ি বসে পড়াশোনা করত। কলেজে যেতে হবে ভাবলেই আঁতকে উঠত, আতঙ্ক হতো। বাড়িতে ফোন করেও সায়নদীপ বিরক্ত করত। বহুবার বহুভাবে ঋতুকে প্রেম নিবেদন করেছে সায়নদীপ। ঠিক সেই সময় দেবদূতের মতো প্রফেসর মৈনাক মিত্র ঋতুর পাশে এসেছিলেন। সায়নদীপের কথাটা মৈনাক স্যারকে বলেছিলেন ঋতু। নিজের মেয়ের মতো ওই একটা বছর ঋতুকে আগলে রেখেছিলেন তিনি। কি হলো? সায়নদীপের নামটা শুনে চুপ করে গেলে কেন? ভাবছো কিভাবে জানলাম? কি লাভ ঋতু দু নৌকোতে পা দিয়ে? আমি তো মাত্র কয়েকটা মাস তোমার জীবনে এসেছি। তোমার কলেজ লাইফের প্রেম থাকতেই পারে, কিন্তু আমাকে ঠকাচ্ছ কেন? ঋতু ভাবছে এত বড় মিথ্যেটা কে বলল অন্বেষণকে? কে বলল তার সাথে সায়নদীপের সম্পর্ক আছে? গত 10 বছরে সায়নদীপের প্রসঙ্গ তো ধুয়ে মুছে গেছে। কলেজের সহপাঠীরা ছাড়া সায়নদীপের কথা কেউ জানে না। ওই ভয়ঙ্কর সময়টা মনে করতে চায় না ঋতু। অবাক হয়ে বিস্ময়ে ঋতু জিজ্ঞেস করল, সায়নদীপের নামটা তোমায় কে বলল? এই নামের একটা ছেলেকে আমি কলেজে চিনতাম, অত্যন্ত অভদ্র ছেলে। আজও তাকে আমি ঘৃণা করি। সে আমাকে ফার্স্ট ইয়ারে ভীষণ বিরক্ত করেছিল, তবে পাস আউটের পর আর ফিরে তাকায়নি। তার সম্পর্কে আমি এখন কিচ্ছু জানি না। ঋতুর কথায় কি যেন ছিল। অন্বেষণ যেন একটু নরম হলো, পাশে বসলো। ঋতুর চোখের দিকে তাকিয়ে সত্যতা যাচাই করতে থাকে। একটু পরে আনমনে বলল, তবে ছবিগুলো? ছবি? কেঁপে উঠল ঋতু। কিসের ছবি? কার ছবি? তোমার আর সায়নদীপের? অসম্ভব! যাকে আমি গত 8-9 বছর ধরে চোখে দেখিনি তার সাথে ছবি কি করে আসবে? কে দিল তোমায়? ফেসবুকে দেখলাম। আতঙ্কে ভয়ে ঋতুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। দরদর করে ঘামতে থাকে। চোখে অন্ধকার ঘনিয়ে আসে। এই ঋতু, ঠিক আছো? জল খাও। অন্বেষণের ডাকে ঋতুর সাময়িক আচ্ছন্ন ভাবটা কাটল। জলের বোতলটা নিয়ে ঢকঢক করে কিছুটা জল খেলো। একটু সুস্থির হয়ে বলল, দেখাও তো কী ছবি দেখি। ওসব তো তোমায় দেখতে হবে না। কি বলছো? আমার ছবি নিয়ে কারা এমন করলো জানতে হবে না? আচ্ছা, ছবিটা প্রথম কে দেখালো তোমায়? সায়নদীপ? সে কি চেনে? না, ঠিক চেনে না, তবে তোমার ছবি দেখে আমায় দেখালো। ঋতু অস্থির হয়ে উঠল। প্লিজ তুমি ছবিগুলো দেখাও, আমাকে এক্ষুনি একবার থানায় যেতে হবে, এটা সাইবার ক্রাইম। মাথা ঠান্ডা করো ঋতু, ভেবে চিন্তে কাজটা করতে হবে। আমাকে প্রথম ছবিটা দেখালো রোহিত। রোহিত মানে তোমার কলিগ, আর তুমি সব সত্যি ভেবে নিলে? আমাকে জিজ্ঞেস পর্যন্ত করলে না? না মানে ছবিগুলো এত জীবন্ত যে সন্দেহের কোনো অবকাশই থাকে না। আচ্ছা, সায়নদীপের কোথায় বাড়ি ছিল একবার গেলে হয় না? তাকে জিজ্ঞেস করলেই তো সব মিটে যাবে। তোমার এখনকার ছবি সে কোথায় পেল? সায়নদীপের নামে ঋতু ভয়ে কুঁকড়ে যায়। ওই ভয়ঙ্কর মানুষটার সংস্পর্শে সে আর যেতে চায় না। যদি নতুন করে আবার কোনো আতঙ্কের অধ্যায় শুরু হয়। তাছাড়া তার সাথে কোনো যোগাযোগ নেই, সে কেন তার ছবি আপলোড করবে? ঋতু উঠে পড়ল। আমি প্রথমে থানায় যাব, ছবিগুলো পুলিশকে দেখাবো, তারপর ওনারা যা বলবেন তাই হবে। তুমি শুধু অ্যাকাউন্টের লিঙ্কটা দাও, তুমি না গেলেও চলবে। অন্বেষণ অবাক হয়ে ঋতুর মুখের দিকে তাকিয়ে থাকে। ঋতুকে দেখে তার মনের সব সংশয় দূর হয়ে গেছে। সত্যের জোর সবসময় বেশি। ঋতু মিথ্যে বললে একটা প্রতিবাদও হতো না। থানায় যাওয়ার কথা বলতে পারতো না। নিজের মনে মনে অনুশোচনায় দগ্ধ হয় অন্বেষণ। সত্যি ঋতুর প্রতি বড় বেশি অন্যায় করে ফেলেছে সে। রোহিতের কথায় ঋতুকে সন্দেহ করা একদম ঠিক হয়নি। তড়িঘড়ি অন্বেষণ বলল, ঋতু চলো, আমিও থানায় যাব। অন্বেষণ মাকে একরাশ ধোঁয়াশায় রেখে ঋতুকে নিয়ে বেরিয়ে পড়ল। সারা রাস্তা অন্বেষণের সঙ্গে একটা কথাও বলল না ঋতু। অন্বেষণ গাড়িতে 2-1 ঋতুর হাতটা ধরে কিছু বলার চেষ্টা করেছে, হাত সরিয়ে নিয়েছে ঋতু। লোকাল থানায় ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো ওদের।
অফিসার বাইরে ছিলেন। সেই অবসরেই ঋতুকে অন্বেষণ ফেসবুকে সায়নদীপের আপলোড করা ঋতুর ছবিগুলো দেখালো। সায়নদীপের সাথে ঋতুর ঘনিষ্ঠ কিছু ছবি। ঋতু দেখল বয়সের সাথে সাথে সায়নদীপের মুখটা বীভৎস আরও ভয়ঙ্কর হয়েছে। তবে ছবিগুলোর একটু ভালোভাবে লক্ষ্য করলে প্রযুক্তির কারসাজি পরিষ্কারভাবে বোঝা যায়। যাই হোক, অফিসার এলে তার মুখোমুখি হলো ঋতু আর অন্বেষণ। ঋতু বিস্তারিতভাবে সবটা খুলে বলল তাকে। সায়নদীপের ছবি দেখে সহজেই তাকে চিনতে পারল অফিসার। একসময় অপরাধ জগতে যুক্ত হওয়ায় লোকাল থানায় সায়নদীপের যাতায়াত ছিল। তবে 2 বছর আগে বাইকে সায়নদীপের মৃত্যু হয়েছে। তাহলে কি করে এই ছবিগুলো দেওয়া হলো? তাছাড়া মাত্র কয়েকদিন আগে অ্যাকাউন্টটা খোলা হয়েছে। সব শুনে অন্বেষণকে বলল, আপনার বন্ধুর নাম্বারটা বলুন তো, ওনাকে এখনই একবার ডাকবো, না আসতে চাইলে ফোর্স পাঠিয়ে নিয়ে আসবো। অন্বেষণ একটু অবাক হলো, একটু ভয়ও ফেললো। অফিসে ব্যাপার যদি গুরুতর কিছু হয়। তাই ইতস্তত করে বলল, আচ্ছা রোহিতকে ডাকা কি খুব জরুরি? আসলেও আমার কলিগ। অফিসার গম্ভীর মুখে বললেন, আপনাকে যা বলছি তাই করুন, নম্বরটা দিন। আধ ঘন্টার মধ্যে রোহিত অফিসারের সামনে উপস্থিত হলো। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। অন্বেষণের দিকে তাকালো না পর্যন্ত। অফিসারের ইশারায় তার মুখোমুখি রোহিতকে বসতে হলো। ঋতু আর চোখে তাকে দেখলো। ঋতুর একটু অস্বস্তি হচ্ছিল। আমাকে এইভাবে ডেকে আনার কারণ কি অফিসার? অফিসে জরুরি মিটিং ছিল। পুলিশ কাউকে বিনা কারণে ডাকে না। আপনার কলেজ আর পাস আউটের ইয়ারটা বলুন। কেন? যা বলছি বলুন, যদি এরপর আপনার মার্কশিট চেট হবে। তাই মিথ্যে বলে কিন্তু কোনো লাভ নেই। আমি বুঝতে পারছি না কেন আমায় ডাকা হলো। অফিসার হুঙ্কার দিয়ে উঠলেন, সোজাভাবে না বললে কি করতে হয় আমরা জানি। অন্বেষণের চোখ নিচের দিকে। ঋতুর কাছে প্রতিটা সেকেন্ড এক এক ঘন্টা মনে হচ্ছে। রোহিত একটা কথারও উত্তর দিচ্ছে না। চোয়াল শক্ত করে মাটির দিকে তাকিয়ে আছে। অফিসারের ধৈর্যচ্যুতি ঘটেছে, মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছেন। শেষ পর্যন্ত অন্বেষণের দিকে তাকিয়ে বলেন, আপনি ম্যাডামকে নিয়ে বাড়ি যান। লিঙ্কটা লালবাজার সাইবার সেলে পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ডিটেল পেয়ে যাবেন। তারপর এনাকে দেখছি। রোহিত যে এসবের মধ্যে জড়িত থাকতে পারে সেটা অন্বেষণ বিন্দুমাত্র বিশ্বাস করে না। অফিসারের সামনে রোহিতের নাম নেওয়ার জন্য যে অনুশোচনায় মরে যাচ্ছে। রোহিতের চোখে কি তাকাতে পর্যন্ত পারছে না সে। রোহিত অন্বেষণের ভালো বন্ধু। গত 5 বছর একভাবে তারা এক অফিসে কাজ করেছে, একে অন্যের পাশে থেকেছে। তাহলে রোহিত কেন এমন জঘন্য কাজ করবেন? আপনারা আসুন, ভিড় বাড়িয়ে লাভ নেই। আপনার বন্ধুর থেকে কথা তো বার করবই, আপনাকে ফোন করলে আসবেন। অফিসারের কথায় ঋতু অস্থির হয়ে বলল, আমরা যদি বাইরে অপেক্ষা করি আপনাদের কি প্রবলেম হবে? আসলে আমি সবটা না জেনে কিছুতেই বাড়ি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনারা বাইরে অপেক্ষা করুন। অনিচ্ছা সত্ত্বেও অন্বেষণ আর ঋতুকে বাইরে চলে আসতে হলো। অন্বেষণের মনের মধ্যে ঝড় চলছে। এরপর সে রোহিতকে মুখ দেখাবে কি করে? হয়তো চাকরি ছাড়তে হবে। না, কিছুতেই সম্পর্কটা আর আগের মতো হবে না। অন্যদিকে ঋতুর জন্য তাকে থানায় আসতেই হতো। মাত্র কয়েকটা ছবি দেখে ঋতুকে এতটা অবিশ্বাস করেছে যে তার ক্ষমা হয় না। আসলে ঋতুকে সে এতটাই ভালোবাসে যে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। রাগে দুঃখে অভিমানে পাগল হয়ে গিয়েছিল। প্রায় 2 ঘন্টার পর ওদের ভেতরে ডাকলেন অফিসার। অন্বেষণ দেখল ঘরের একটা কোণে টুলের ওপর রোহিত বসে আছে। তার চোখে মুখের বিধ্বস্ত অবস্থা। ঋতুর ভেতরে একটা অসহ্য কৌতূহল মাথা চাড়া দিয়ে উঠেছে। অফিসার অত্যন্ত সহজভাবে বললেন, বসুন। তারপর টেবিলের ওপর পেপার ওয়েটে ডান হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে বললেন, এতটা কম সময় লাগবে আশা করিনি। যাই হোক, আসল কথা আসি। ওই যে দেখছেন বসে আছেন আপনার বন্ধু মিস্টার রোহিত সেনগুপ্ত, উনি অপরাধী। সমস্ত বিষয়টা ওনার মস্তিষ্ক প্রসূত। বিদ্যুতের বেগে রোহিতের দিকে অন্বেষণ আর ঋতু তাকায়। অন্বেষণের পর মুখ ফিরিয়ে অফিসারের দিকে তাকায়। আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না রোহিত এ কাজ কেন করবে, ওর মোটিভ কী? মুচকি হাসলেন অফিসার, কিছুই না, স্রেফ হিংসে আর জেলাসি। মানে? ঋতু ছটপট করে উঠল, কিন্তু আমাকে জড়ালো কেন? আমি তোকে চিনতাম না, 10 দিন আগে প্রথম দেখলাম। অফিসার মাথা নাড়লেন, আপনি মনে করার চেষ্টা করুন, একসময় অনেকবার দেখেছেন, যদিও হয়তো এখন মেলাতে পারবেন না। তখন ওনার এক মাথা চুল ছিল। আচ্ছা দেখুন তো এই ছবিটা। অফিসার নিজের মোবাইলটা ঋতুর দিকে এগিয়ে দিলেন। ঋতু গভীর মনোযোগ দিয়ে ছবিটা দেখলো। এক ঝটকায় মনে পড়ে গেল অনেক কিছু। ইকোনমিক্স অনার্সের রোহিত সেনগুপ্ত, শান্ত ভদ্র মুখচোরা ছেলে, 1 বছরের সিনিয়র। সেকেন্ড ইয়ারে ওঠার পর রোহিতের প্রেমপত্র পেয়েছিল ঋতু।
তখন সদ্য সায়নদীপ কলেজ ছেড়েছে। গত 1 বছরের ট্রমা থেকে বেরোতে পারেনি ঋতু। ছেলেদের প্রতি ঋতুর কেমন যেন একটা বিতৃষ্ণা জমে গিয়েছিল। রোহিতের দিকে ফিরে পর্যন্ত তাকায়নি সে। চিনতে পেরেছেন? ঋতু চিন্তিত মুখে মাথা নাড়ল। অন্বেষণ ঋতুর দিকে তাকাল। কিভাবে চিনতে? আমাদের কলেজে 1 বছরের সিনিয়র ছিল। আমার সাথে কোনোদিনই মৌখিক পরিচয় হয়নি, তবে আমার পছন্দ করতো বুঝতাম। একবার লাভ লেটার দিয়েছিল, তবে না জানিয়ে দেওয়ার পর কোনোদিনও বিরক্ত করেনি। অফিসার মৃদু হাসলেন, তারপর একটু ঝুঁকে নিচু গলায় বললেন, ম্যাডাম, আপনাকে সেদিন পার্ক স্ট্রিটে দেখে উনি নিজের মাথা ঠিক রাখতে পারেননি। উনি আসলে অন্বেষণ বাবুকে মনে মনে হিংসে করেন। নিজেই স্বীকার করেছেন। বড় প্রমোশন, তারপর আপনার সাথে বিয়ে মেনে নিতে পারেনি, তাই যেভাবে হোক বিয়েটা বন্ধ করতে চেয়েছিলেন। তাই ফেসবুক থেকে আপনার ছবি নিয়ে সায়নদীপের ছবির সাথে সুপার ইম্পোজ করে এই কাণ্ডটা ঘটিয়েছিলেন। অন্বেষণ এখনও ভাবতে পারছে না। মাঝে মাঝে রোহিতের দিকে তাকাচ্ছে। রোহিতের চোখ মাটির দিকে, মাথা তুলে তাকাবার সাহস নেই। আপনারা এখন আসুন। রোহিত সেনগুপ্ত আপাতত লকআপে থাকবে। অফিসারের কথায় ঋতু একটু ইতস্তত করে বলল, অফিসার, ছবিগুলো কি? ডোন্ট ওয়ারি ম্যাডাম, সব কিছু ডিলিট করে দেওয়া হয়েছে। আপনারা এবার নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। এরপর অফিসার অন্বেষণের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বললেন, কি এত ভাবছেন? মেলাতে পারছেন না তো? আপনার বয়স কম, জীবনের অভিজ্ঞতাও কম, তাই বন্ধুর এমন জঘন্য মুখ দেখে অবাক হচ্ছেন। ঈর্ষা মানুষকে কতটা নিচে নামাতে পারে আপনি হয়তো জানেন না, আমরা জানি। আশা করি ভবিষ্যতে মানুষ চিনতে শিখবেন। আর একটা কথা বলতে পারেন একজন সিনিয়রের উপদেশ, খুব ভালো করে বিচার না করে কখনো কিছু বিশ্বাস করবেন না। ঈর্ষার বিষ ধোঁয়া কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে আছে। খুব ধীরে ধীরে মাথা নেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল অন্বেষণ। আজ খুব বড় শিক্ষা পেলাম অফিসার, সারা জীবন মনে থাকবেন। ঘর থেকে বেরোনোর সময় রোহিতের দিকে শেষবারের মতো তাকালো অন্বেষণ। সে তখনও পাথরের মূর্তির মতো মাথা নিচু করে বসে আছে। একরাশ ঘৃণায় মুখ ফিরিয়ে নিল অন্বেষণ। কাছের বন্ধুর এমন ভয়াল রূপ সহ্য করা যায় না। পৃথিবীতে এর চেয়ে ভয়ঙ্কর বুঝে আর কিচ্ছু হতে পারে না। অন্বেষণে হঠাৎ মনে হলো ঘরের কোণে পড়ে রয়েছে কুণ্ডুলি পাকানো কোনো বিষধর সাপ, যে কোনো সময় যে ঈর্ষার বিষ ঢেলে বিষিয়ে দিতে পারে তার জীবন। ঋতুর হাতটা নিজের মুঠোয় শক্ত করে ধরে ঘর থেকে বেরিয়ে পড়ল অন্বেষণ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।